এবং ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে থাকছে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত তরুণ চিকিৎসক সোহেলি পারভিনের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে রাজনীতি করার ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে সংস্থাটি ছাড়ার হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। একই সাথে এখন থেকে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হবে না বলেও জানিয়ে দিয়েছে ব্রাজিল সরকার। ক্রমে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ভারত, আফগানিস্তান ও পেরুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 2635 জন আক্রান্ত হয়েছেন। পরীক্ষা করা নমুনা শনাক্তের হার 21.1%। এ সময় মারা গেছেন 35 জন। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদন উপস্থাপন করে প্রত্যেককে মাস্ক পরতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার অন্যান্য সংবাদ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিরে আসছেন শ্রমজীবী মানুষ। আকস্মিক কর্মহীন সব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সংকটে দেশগুলোতে কৃষি উদ্যোগ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হলে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দ্বার। রিপোর্টে আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। সবচেয়ে বেশি প্রবাসী বাঙালির সংখ্যা মধ্যপ্রাচ্যে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো খাদ্যের প্রশ্নে সিংহভাগ বিদেশ নির্ভর। ওমানে প্রবাসী বাঙালিরাই প্রথম মরুভূমির বুকে কৃষির স্বপ্ন রচনা করে। এখন ওমানের খাদ্য চাহিদার বড় একটি অংশ পূরণ হয় বাঙালিদের উৎপাদিত পণ্যে। উপরন্তু রপ্তানি হয় বাইরেও। বাঙালিদের উদ্যোগ দেখেই সৌদি আরবের তাইফ পরিণত হয় কৃষি নগরীতে। কাতারের চিত্র দারুণ সম্ভাবনাময়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে জোট হয়ে এই বড় কাজটা আমরা বাংলাদেশিরা কৃষিকাজের সীমাহীন আগ্রহী এবং আল্লাহ রহমত আমরা এটার মধ্যে স্বাবলম্বী হয়েছি। আর কতটুকু এলাকা আপনাদের এই খামারটা? প্রায় 4 লক্ষ। আপনারা কি কি ফসল করছেন? তিত করলা, চিচিঙ্গা, বেগুন 2-3 রকমের বেগুন, বাংলাদেশি শিম, তারপর ফসুলিয়া, মূলা। এখানে মানে আমরা ওই শেখের সাথে এগ্রিমেন্ট করছি কয়েকজন মিলিয়ে। তো আমাদের যে এগ্রিমেন্টটা হয়েছে এটা তো মিনিস্ট্রি হয় না, এরা মিনিস্ট্রি করে দেয় নাই। এই চিত্র সরেজমিনে দেখতে আমরা মাঠে নিয়ে গিয়েছিলাম। সেখানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমেদকে। শ্রমিক ভাইয়েরা যারা আছেন বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে, তারা কিন্তু এখানে খুবই সফলতার পরিচয় দিয়েছেন এবং কাতারিরা বিশেষ করে খুবই তারা বিস্ময় প্রকাশ করেছে যে এই পাথরের মধ্যে, এই ভালোর মধ্যে তারা কিভাবে গ্রিন করে ফেলছে। সুতরাং এই সেক্টরকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমি খুব শীঘ্রই যেখানে কি মিউনিসিপ্যাল মিনিস্টার আছেন ওনার সাথে আমি একটা কলন করব এবং আমাদের যে এই শ্রমিক ভাইয়েরা এখানে যারা করতে চান এবং তারা কি কি অসুবিধা ফেস করছেন এই ব্যাপারে আমি কথা বলবো এবং আশা করি আমি এই ব্যাপারে একটা ফলপ্রসূ একটা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অধিকাংশ দেশে ব্যাপক কৃষি উদ্যোগ ছড়িয়ে দিয়ে সৃষ্টি করা যেতে পারে লাখো লাখো বাঙালি শ্রমিকের কর্মের সংস্থান। এই প্রস্তাবটি ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের কাছে। আমরা কি কোনোভাবে মধ্যপ্রাচ্যের দেশের এই প্রধানদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি কিনা যে আমাদের ছেলেমেয়েদের কৃষিতে অনেক হাত যশ আছে এবং ইতিমধ্যে তারা তোমার দেশে সেটা প্রমাণ করেছে, দেখিয়েছে। অর্থাৎ তুমি যদি এদেরকে ফেরত না পাঠিয়ে তুমি যদি এদেরকে কৃষি কাজে লাগাও, তোমার খাদ্যের উৎপাদন হলো, এদেরও কাজ হলো, তোমার খাদ্যের নিরাপত্তা কিছুটা নিশ্চিত হলো। আপনি যে প্রস্তাবটা করছেন অত্যন্ত উত্তম প্রস্তাব এবং আই শুড ডু ইট, উই শুড পারসু ইট। ওদের এদেশে আসতে হবে না, ওদের উপকারী হবে। জি, আমার উপকার তাদের উপকার। এটা একটা মোক্ষম সময়, আপনি যদি এই প্রস্তাবটা দেন তাদেরকে আমার মনে হয় তারা নিতে পারবে। ইয়েস, দিস ইজ আ ভেরি গুড টাইমলি আপনি প্রস্তাবটা দিয়েছেন। আই এম সো হ্যাপি। আসার কথা হচ্ছে ইতালি সরকার ইতিমধ্যেই একটি প্রজ্ঞাপন জারি করে অন্য খাতের প্রবাসী শ্রমিকদেরকে কৃষিতে নিযুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং অবৈধ শ্রমিকদেরকে বৈধ করার উদ্যোগও এর মধ্যে রয়েছে। এই সংশ্লিষ্ট অংশটা প্রেজেন্ট করেছে তাদের এগ্রিকালচার মিনিস্টার এবং তার উদ্দেশ্য হচ্ছে যে করোনার কারণে যেসব এগ্রিকালচারাল লেবার যারা অবৈধ হয়ে গেছে, মানে যাদের পারমিশন দি সোজর্ন বলে, স্টে পারমিট এক্সপায়ার করেছে, এই ধরনের লোককে রেগুলারাইজ করা।
দেশে দেশে কৃষি উদ্যোগ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চালানো হলে করোনা পরিস্থিতিতে খুলে যেতে পারে দারুণ সম্ভাবনার দ্বার। শাহিক সিরাজ, চ্যানেল আই। করোনা পরবর্তী পরিবেশ রক্ষায় সবুজ অর্থনীতির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব পরিবেশ দিবস ঘিরে ইউএনডিপি এবং IUCN এর ওয়েবিনারে বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। শৌমিক আহমেদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল পরিসরে নানা কর্মসূচিতে পালন হলো এবারের বিশ্ব পরিবেশ দিবস। আলোচনায় গুরুত্ব পাচ্ছে করোনা পরবর্তী পরিবেশ সুরক্ষার বিষয়টি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN এর আলোচনায় করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ব্যয় কমিয়ে পরিবেশ উন্নয়নের উপায় নিয়ে কথা বলেন বিশেষজ্ঞরা। এই যে ইকোনমিক লস হলো, এটাকে প্রধান করে আরো বেশি নেচারের ক্ষতি হতে হবে, বেশি দরকার সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ অ্যাকশন, যেখানে নেচারকে আমরা ডেভেলপমেন্টের পার্টনার হিসেবে দেখবো। এই কোভিড এর সময় যেই আমাদের চিন্তা, যে চেতনা, যে উপলব্ধি, সেটিকে কিভাবে আমার অ্যাকশনে রূপান্তরিত করব। এখন যে ইনভেস্টমেন্ট সেটার প্রায় 4 গুণ ইনভেস্টমেন্ট দরকার, কারণ আমাদের অর্থনীতি গত 20 বছরে প্রায় 10 গুণ বেড়েছে, প্রাইভেট সেক্টর বেড়েছে প্রায় 12 থেকে 14 গুণ, মানুষ বেড়েছে অনেক বেশি। তো এখন এই পরিস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষা করা খুবই ডিফিকাল্ট এবং খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। পোস্ট কোভিড এর রিকভারির জন্য আমাদেরকে একটা ট্রেড অফ বের করতে হবে, যে ইকোনমিক রিকভারি and then environmental conservation, এবং সেখানে ওই ট্রেড অফটা কিরকম হতে পারে যখন সরকার প্রায়োরিটাইজ করবে। হয়তো একটা টেন্ডেন্সি প্রত্যেকটা সরকারেরই থাকবে যে আমাদের ইকোনমিক রিকভারি, মানুষকে বাঁচানো, সোশ্যাল প্রোটেকশন, এগুলো প্রায়োরিটি পাক। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ডুইং মোর উইথ লেস, এইটা কিভাবে সম্ভব? সবুজায়নের সংগ্রামে তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং যখনই একা সবকিছু করা সম্ভব না সরকারের পক্ষে, তখন প্রাইভেট সেক্টরকে কিন্তু এগিয়ে আসতে হবে, আর সবাই মিলে এগিয়ে আসলেই কিন্তু জিনিসটা সহজ হবে। আমাদের এগ্রিকালচারকে আমরা কিন্তু কেমিক্যাল সার, তারপরে পেস্টিসাইড, কেমিক্যাল পেস্টিসাইড এগুলো ব্যবহার করছি, সেখানেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। পাবলিক সাপ্লাই চেইন এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। ওয়াইল্ড লাইফ, তাদের যে হ্যাবিটাট, সেই হ্যাবিটাটকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে। তারপরে সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু একটা জিনিসই, সেটা হলো এনভায়রনমেন্টকে রেখে সবকিছুর মধ্যে আমাদের চিন্তা করে বাকি পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। যে অ্যাওয়ারনেস এর কথা বলছি, অ্যাওয়ারনেস এর সাথে কিন্তু আইনের প্রয়োগটা কিন্তু থাকতে হবে। কিন্তু আমাদের আইন আছে কিন্তু প্রয়োগ নেই, সুতরাং সেটাকেও ভাবতে হবে জোরে সোরে। ইকোসিস্টেম রেস্টোরেশন ফিনান্সিংটার উপর জোর দিতে হবে এইটা। আর এখন কোভিড সিচুয়েশনে শর্ট টার্মের জন্য লাইভলিহুড অ্যাসপেক্টেই কাজ করা দরকার এবং সেখানে যথেষ্ট ফান্ড চ্যানেল করা দরকার। ইউএন এর যেটা গ্রোথ কনসেপ্ট, এইখানে বোধহয় একটা রিডিফাইন করার বিষয় আছে। এই গ্রোথ কনসেপ্টের যে ডেফিনিশনটা দিলেন, সেই ডেফিনিশন যদি ইউএন কর্তৃক স্বীকৃত হয় এবং সেটা যদি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়, তাহলে আপনি জীবন বায়োডাইভার্সিটি কনজারভেশন করতে পারবেন। এই আপনার এই গ্রোথ কনসেপ্ট এবং যে ডেফিনিশন, এখানে প্রথমে আঘাত করতে হবে। বিগত 10 থেকে 2015 সাল পর্যন্ত 32 বিলিয়ন হেক্টর পৃথিবীব্যাপী ধ্বংস হয়ে গেছে। এখন এটা তো এভরিবডিজ রেসপন্সিবিলিটি। এটা শুরুতেই গ্লোবালি, তারপর আমরা লোকালি বা জনসচেতনতা ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপে পরিবেশ বান্ধব বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবার ইনসেপ্টে হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে বিশেষায়িত কোভিড হাসপাতালগুলোর রেডিওলজি ও ইমেজিং বিভাগে কাজ করছেন একদল তরুণ চিকিৎসক। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সপ্তাহে 7 দিনই সেবা দিতে হচ্ছে তাদের। মানবতার সেবায় নিয়োজিত এমনই একজন তরুণ চিকিৎসক সোহেলি পারভিনকে নিয়ে মোরসালিন বাবলার রিপোর্ট। সোহেলি পারভিনের জন্ম দিনাজপুরে, বাবার চাকরির সূত্রে ঢাকায় বেড়ে ওঠা। পড়ালেখা করেছেন সেনাপল্লী হাই স্কুল ও বিএফ শাহীন কলেজে। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে 2005-এ যোগ দেন ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। এর মধ্যে MPhil ও MD ডিগ্রি অর্জন করেন। পরে যোগ দেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে। কোভিড-19 রোগীদের সেবায় বিশ্বায়িত এই হাসপাতালে রাত দিন সেবা করে যাচ্ছেন তিনি। এখানে যাদের উপসর্গ আছে, যেমন বুকে ব্যথা, কাশি, জ্বর
এবং যাদের আইসিইউ রোগীদের সিটি স্ক্যান চেস্ট এবং হচ্ছে এক্সরে বুকের এক্সরে করা হয় এবং এক্ষেত্রে হচ্ছে যখন আমার পিসিআর আর স্যাম্পলটা আসতে সময় লাগে বা সেকেন্ড পিসিআর স্যাম্পলটাতেও আসতে সময় লাগে একটা সিটি স্ক্যান দেখে চিকিৎসক হচ্ছে রোগের মাত্রাটা নিরূপণ করতে পারেন লাংসের ইনভলভমেন্ট কতটুকু এক্সটেন্ট অফ ডিজিজ কতটুকু বা রোগী প্রগনোসিস কোন দিকে যাচ্ছে সুস্থ হওয়ার হার এটার উপর অনেকটা ডিপেন্ড করে এবং মৃত্যু ঝুঁকি অনেকটাই আমরা কমিয়ে আনতে পারি। সোহেলি পারভিনের স্বামীও চিকিৎসক, তাদের দুটি কন্যা সন্তান। আলাদা হাসপাতালে কোভিড আক্রান্তদের সেবায় কাজ করছেন স্বামী স্ত্রী। পিছুটান থাকলেও এই দুর্যোগে মানুষের সেবাকেই প্রাধান্য দিচ্ছেন তারা। আমার মানসিকতাটা এমনভাবে কাজ করে বাংলাদেশের এই দুর্যোগের সময় যেখানে শত শত লোক প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছে, যারা একটা ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করে যে তার একটা ইনভেস্টিগেশন হবে, একটা রক্ত পরীক্ষা হবে, একটা এক্সরে হবে, একটা সিটি হবে, সেখানে সেই রিপোর্টটা কত দ্রুত দেয়া যায়, কত তাড়াতাড়ি তাদেরকে আশ্বস্ত করা যায় যে হ্যাঁ আমরা আপনার সেবার জন্য যতটুকু করা প্রয়োজন আমি করতেছি। এই দায়িত্ববোধ থেকে আমার ফ্যামিলি বা আমার সন্তান এই পিছুটানটাকে আমার তুচ্ছ মনে হয় সেই সময় আমি যখন হাসপাতালে যাই। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। আমি ভালো হব তো তখন তাকে ফোন নাম্বারে আমাকে বলতে হয় যে না আপনি ভালো আছেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। মোরসালিম বাবলা, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট প্রসঙ্গ। জীবন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি জীববৈচিত্র্য বজায় রেখে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নির্মাণে সরকারের নীতি নির্ধারকদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কেননা করোনা পরবর্তী পৃথিবীতে সবুজ বিনিয়োগকারী দেশগুলো দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধার করবে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জমির দুষ্প্রাপ্যতা সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে অন্যতম বাধা। আগামী অর্থবছরে জাতীয় গ্রিডে এখান থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা তার। রিজভি নওয়াজের রিপোর্ট। দেশের বিদ্যুৎ খাতে গত 11 বছরে ঈর্ষণীয় অর্জন নিঃসন্দেহে। 2009 সালের 27টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে 137টিতে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 5000 মেগাওয়াট থেকে বর্তমানে 23,500 মেগাওয়াট। সঞ্চালন লাইন বেড়েছে 4283 কিলোমিটার, বিতরণ লাইন 2,60,000 থেকে এখন 5,64,000 কিলোমিটার। 47% থেকে বিদ্যুৎ পৌঁছে গেছে 97% মানুষের কাছে। 1,08,00,000 থেকে গ্রাহক বেড়েছে 3,68,00,000 লাখে। 2,500 কোটি টাকা থেকে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে উন্নয়ন বাবদ বরাদ্দ 28,862 কোটি টাকা। আগামী বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় পেয়েছে 30,737 কোটি টাকা। এত অর্জনের ভিড়ে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে কোনো পথনকশা না থাকায় সচেতন নাগরিকদের মনে হতাশা আছে। রিনিউয়েবল এনার্জিতে আমরা বেশ খানিকটা জোর দিয়েছি, কারণ আমাদের টোটাল জেনারেশন হবে তার 10% কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার নিব। আমরা এর আগে যে রিনিউয়েবল এনার্জির সোলার প্রজেক্টে প্রায় 60টার মতো আমরা প্রজেক্টকে আমরা অনুমোদন দিয়েছিলাম। ওখানে প্রায় 2টার মতো প্রজেক্ট এখন চলমান আছে, একটা চলমান আর 2টা বোধহয় আসার পথে আছে। ওই সেক্টরে সাধারণত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করার জন্য এগিয়ে আসছিল, যাদেরকে আমরা কাজ দিয়েছি, তারা বলা যেতে পারে সম্পূর্ণভাবে ফেল করেছে। যতবারই আমরা এক্সটেনশন দিচ্ছি তারা প্রতিবারই সোলারে বা রিনিউয়েবল এনার্জি ফেল করছে বিকজ অফ ল্যান্ড স্কেসিটি। বাংলাদেশের কনটেক্সটে ইজ এক্সপেন্সিভ। সোলার কিন্তু কন্টিনিউ পাওয়ার দিবে না, এটা ভেরিয়েবল ইলেকট্রিসিটি। নামবে, বৃষ্টি আসলে বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল ওই সময়টা আপনি কি করলেন? সাথে সাথে আরেকটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে আপনাকে চালু করে নিতে হবে। ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা ভেরিয়েবল ইলেকট্রিসিটি তো। আর আমাদের মতো গ্রিড, এখন যে গ্রিড আছে এই গ্রিড স্মার্ট গ্রিড না। আর বড় আকারে সোলার হয়তো বাংলাদেশে করা সম্ভব না, কারণ 1000 মেগাওয়াট সোলার প্রজেক্ট করতে গেলে 3,500 নন এগ্রিকালচার ল্যান্ড। এটা ভেরি ডিফিকাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক মনে করছেন, যোগ্যতা যাচাই না করে আনকোরা প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেওয়ার কারণে এখান থেকে প্রাপ্তি কেবল হতাশা। অনেককে প্রজেক্ট দেওয়া হয়েছে, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ছিল না, রাজনৈতিক কারণে বা তার সাথে আলোচনার কারণে তাকে দেওয়া হয়েছে। তো সেখানে প্রফেশনাল যে গ্যাপ, সেই গ্যাপের তো এসে আসবে।
যে প্রফেশনালরা সে তো এখানে কমপ্লিট করে পারবে না। পাওয়ার প্ল্যান্ট হোক বা যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অনেক সময় পরিবেশের উপরে গুরুত্ব দেই না, যে পরিবেশটা নষ্ট হচ্ছে। এবং অনেক সময় আমরা হয়তো রাজনৈতিকভাবে এগুলি দেখি বা একটা প্রোপাগান্ডা করি যে না সব ঠিক আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের করোনা পরবর্তী পুনরুদ্ধার পরিকল্পনার সুপারিশে দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের উদাহরণ দিয়ে বলেছে, করোনা মোকাবেলায় তাদের সাফল্যের রহস্য স্বাস্থ্য খাতে উচ্চ বিনিয়োগের পাশাপাশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে বিনিয়োগ। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি অশোক লীলান রিফাত অটোস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে পাবনার রূপপুরে কৃষকের ক্ষতিপূরণ না দিয়েই ফসলি জমিতে চলছে মাটি ভরাটের কাজ। ক্ষতিগ্রস্ত কৃষক অবিলম্বে ফসলের ক্ষতিপূরণ দাবি করেছেন। এলাকায় মানববন্ধন, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। হবিগঞ্জ শহরের সবগুলো খালি অবৈধ দখলে, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাও অপরিকল্পিত, নেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনাও। এ কারণে সামান্য বৃষ্টি হলে দেখা দিচ্ছে জলাবদ্ধতা, এতে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। এবারে খেলার খবর। করোনা মহামারীর সময়েও প্রথম ফুটবলার হিসেবে $1 বিলিয়ন আয়ের রেকর্ড গড়েছেন জুভেন্টাসের পর্তুগিজ গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরে দিদি, আপনি? গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন? এই তো, আপনি আজ এখানে? আসলে হেড অফিসের অনেকেই হোম অফিস করছে, কিন্তু কিছু মানুষকে হেড অফিসে বসে। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম, মিল্ক পাউডার, সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা 4 লাখ ছাড়ালো, ভয়াবহ বিপর্যয়ের মুখে ভারত, আফগানিস্তান, পেরু স্বাস্থ্যসেবা। করোনা ভাইরাসে আরো 35 প্রাণহানি, নতুন শনাক্ত 2635 জন, ঘর থেকে বের হলেই মাস্ক পরার পরামর্শ। করোনা সংকটে দেশে দেশে কৃষি উদ্যোগে বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদা সম্ভাবনা, প্রয়োজন জরুরি কূটনৈতিক তৎপরতা। করোনার পর পরিবেশ রক্ষায় সবুজ অর্থনীতির উপর গুরুত্ব দেওয়ার তাগিদ, জীববৈচিত্র্য সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান। সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাধা জমির দুষ্প্রাপ্যতা, আগামী অর্থবছরে জাতীয় গ্রিডে 500 মেগাওয়াট যোগ হওয়ার আশা। এছাড়া ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে ছিল করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত তরুণ চিকিৎসক সোহেলি পারভিনের কথা। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।